ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐক্যমত্য কমিশনের প্রধান লক্ষ্য জানালেন আলী রিয়াজ। সংস্কার নিয়ে দলের অবস্থান জানাতে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক। বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ দেয়া হবে 2000 চিকিৎসক জানালেন উপদেষ্টা। রেলওয়ের 10টি হাসপাতাল আধুনিকায়নের সমঝোতা সই। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে নেমে দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানার সন্ধান। 5 সদস্য আটক, বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি উদ্ধার। এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে পাহাড় কেটে ভবন নির্মাণ। অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি কাল। এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ও ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। জুলাইয়ে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক সহ 7 জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন শাহজাহান খান, আমির হোসেন আমু, তুরিন আফরোজ, কামাল আহমেদ মজুমদার। শুনানির সময় এজলাসে হাস্যোজ্জ্বল ছিলেন আসামিরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্তব্য করেন, 16 বছর গুম খুনের সঙ্গে জড়িত থাকার পরও অনুশোচনাবোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবীর অভিযোগ করেন, কারাগারে মানবেতর জীবনযাপন করছেন পলক। এরাও এরকম খুন করতে করতে, মানুষ নিধন করতে করতে এরা হত্যাকারী হিসাবে তারা একদম অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে। অতএব এইসব বিষয় তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই। তারা যে হত্যাকারী এই বিষয় তারা বারবার প্রমাণ করছে এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তারা বিচার থেকে রেহাই পাবে না। 4 দিনের সফরে সন্ধ্যায় কাতার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির আমিরের আমন্ত্রণে আর্থনা সামিটে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন। এদের মধ্যে ফুটবলার আফ্রিদা খন্দকার, শাহেদা আখতার রিপা, ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা রয়েছেন। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে সকালে জাতীয় সংসদের এলটি ভবনে খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন তিনি। কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান আলী রিয়াজ। এরপর বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমাদের সামনে সুযোগ এসছে যেন আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি কাউকেই এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যেতে হয়।
সবাই যেন তাদের অধিকার ভোগ করতে পারেন, মানুষ যেন কথা বলতে পারেন। বিশেষ বিসিএসের মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগে হচ্ছে বিশেষায়িত হাসপাতালও। এ সময় রেল উপদেষ্টা জানান, চিকিৎসা সেবা নিশ্চিতে রেলওয়ের 10টি হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। আচ্ছা, আর হচ্ছে যে এইখানে স্বাস্থ্য সেবাটা কবে চিকিৎসার সরঞ্জামাদির ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে ওষুধের ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে খাবারের ডায়েট যেটা সেটার ব্যবস্থা করা। তো এটা যে আগামীকাল থেকেই যে আমরা ওখানে রোগী নিয়ে সেবা শুরু করতে পারবো এমন কিন্তু না, এমন পরিস্থিতি ওখানে নাই। তো ওই জন্য এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিধি করবে, একটা প্রণয়ন করবে রেল মন্ত্রণালয়ের ইয়েতে। আমরা সমঝোতা স্মারক করবো, স্বাক্ষর করব। এরপরে আমাদের একটা প্রতিনিধি যাবে, সেখানে কী আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজে স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। সময় সংবাদে আরও থাকছে। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাদ্য মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এইচএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে ক্যান্সার, মেলে সব রোগের চিকিৎসা। এমবিবিএস ডাক্তার ছাড়াও ব্যবহার করেন সাংবাদিকের পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করা হয়েছে। ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারি পাড়ার দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয় তালা ভেঙে ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে সরকারি তিতুমির কলেজে চলছে মানববন্ধন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজধানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হত্যা মামলার বিচারের দাবিতে রাজধানীর তিতুমির কলেজের ছাত্রদল শাখার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করছে। আমি আছি এই মুহূর্তে কলেজ প্রাঙ্গণের ঠিক মূল ফটকের সামনে। তারা যেই শিক্ষার্থী জাহিদ হত্যা মামলা ঘটনা গত 19 তারিখে যাকে ছুরি আঘাতে আসলে হত্যা করা হয়, তারই বিচারের দাবিতে এই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে একটি মানববন্ধন পালন করা হচ্ছে। এবং তারা যেটি দাবি করছেন যে এই শিক্ষার্থীকে যেভাবে হত্যা করা হয়েছে, যেই ঘটনাকে কেন্দ্র করে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন 8 জন সদস্য নামসহ যারা অজ্ঞাতনামা 20 থেকে 30 জন সদস্যর নাম উল্লেখ করা হয়েছিল, আমরা তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের দাবির কথা জানাচ্ছেন। এবং এই যে পুরো ঘটনা 19 তারিখ থেকে ঘটে যাওয়ার পরে গতকালকে তার গায়েবী জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, যারা ছাত্রদল শাখার শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে মানববন্ধন করছে এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। যে এই যাকে হত্যা করা হয়েছে জাহিদকে, যে ঘটনাকে কেন্দ্র করে একই বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আসলে যে ঘটনার মূল সূত্রপাতটি হয়েছিল, সেই সূত্রপাতটি কেন আসলে করা হয়েছে, কি কারণে আসলে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি, সেটির কথা আসলে বারবার করে বলছে যে দ্রুত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়, সে বিষয়টি তারা বারবার করে জানাতেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।
8 দফা দাবিতে খামারবাড়িতে কৃষি অধিদপ্তরের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকটি কিন্তু এখন শিক্ষার্থীরা অর্থাৎ কৃষি ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন আটকে দিয়েছেন এবং এই মূল ফটকের সামনে দাঁড়িয়েই তারা মূলত স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু বলছেন তারা মূলত কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী হলেও তারা যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। আজকে সকাল থেকেই তারা আজকে যে ব্লকেট কর্মসূচি অর্থাৎ এগ্রি ব্লকেট কর্মসূচি তারা আজকে পালন করছেন। শুধুমাত্র এখানে ঢাকা থেকে যে শিক্ষার্থীরা এসেছেন তা কিন্তু নয়, এখানে ঢাকার বাইরে থেকে যারা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলো মূলত 8 দফা দাবি তারা সামনে এনেছেন এবং সেই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি যদি আমি বলি সেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, সেই সুযোগটি তাদের দিতে হবে বলে তারা দাবি তুলেছেন। পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে। পাশাপাশি তাদের দাবি হচ্ছে প্রতি বছর নিয়োগের যে ধারাবাহিকতা রয়েছে, এক বছর নিয়োগ হয় অন্য বছর নিয়োগ হয় না, এমন কিন্তু তারা চান না। তারা চান প্রতি বছর যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে এবং প্রতি বছরই যাতে এই যে নিয়োগের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা যাতে থাকে এই জন্য তারা দাবি তুলেছেন। এবং আমরা এখানকার যারা আগত রয়েছেন আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, আসলে তাদের দাবিটা কি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যদি তাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন, এই রকমই তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং সকল মহলকে, সংশ্লিষ্ট যতগুলো মহল রয়েছে তাদের ব্যাপারে উদাসীন না হয়, তাদের ব্যাপারে যাতে সচেতন হয় এই আহ্বান তারা জানিয়েছেন। এই ছিল খামারবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর খামারবাড়ি থেকে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তরায় অভিযান পরিচালনা করছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ। এদিকে পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান চলছে। বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরায় আছেন তোহা খান তামিম এবং চট্টগ্রাম নগরীর আজকার দিঘির পাড় এলাকায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা রয়েছি রাজধানী উত্তরার 10 নম্বর সেক্টরের রানা ভোলা যে মেইন রোড রয়েছে সেখানে এবং আমরা এখানে লক্ষ্য করছি যে আশপাশে যে সমস্ত নির্মাণাধীন ভবন রয়েছে, যেগুলো নির্মাণাধীন রয়েছে অর্থাৎ নির্মাণ করছেন যে ভবনগুলো, সেই ভবনগুলোর যেগুলো বর্ধিতাংশ অবৈধভাবে নকশা বহির্ভূতভাবে যে ভবনগুলো আসলে এখানে তৈরি করা হচ্ছে সেগুলোই মূলত এখানে উচ্ছেদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে একটি ভবন, যে ভবনের যে বর্ধিতাংশ রয়েছে সেই ভবনের বর্ধিতাংশ এখানে উচ্ছেদ করা হয়েছে এবং উচ্ছেদ করার আগে বিভিন্ন ধরনের যে কার্যক্রম অর্থাৎ ডেস্কো থেকে যে বিভিন্ন ধরনের লাইন সংযোগ যে রয়েছে সেই সংযোগ বিচ্ছিন্ন যে কার্যক্রম সেটি আসলে চলছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে সেই অভিযান যে তদারকি সেই তদারকি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক্সকাভেটরের মাধ্যমে এখানে ভবনের যে বর্ধিতাংশ অর্থাৎ নকশা রাজুক থেকে যে নকশা প্রণয়ন করা হয়েছে এবং রাজুক থেকে যে ভবন মালিক নকশা নিয়েছেন তার ভবন নির্মাণ করার জন্য এবং সেই ভবনের সেই নকশার ব্যত্যয় ঘটিয়ে একেবারে রাস্তার যে অংশ সেই অংশ সামনে চলে আসছে, বিভিন্ন যে অংশগুলো রয়েছে ভবনের সেগুলো মূলত আসলে ভেঙে দেওয়া হচ্ছে এবং এখানে আমরা উৎসুক জনতাকে লক্ষ্য করছি যে এখানে ভিড় করা হচ্ছে এবং একটি নির্মাণাধীন ভবন যেটি এখন আসলে কোনো ধরনের কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, অর্থাৎ একেবারে গ্রাউন্ডে যে কাজ চলছে সেই গ্রাউন্ডের কাজ চলা অবস্থাতে এখানে বিভিন্ন ধরনের যে নির্মাণ সামগ্রী সেটি রাস্তার উপরে ফেলে রাস্তার চলাচলের যেই বাধাগ্রস্ত করা সেটি আসলে করা হচ্ছে এবং সেটি কিন্তু এখানে আসলে সরানো হচ্ছে এবং এখানকার যে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি আসলে সেটি মূলত তদারকি করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে একটি ভবন এখন পর্যন্ত এখানকার যে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশ সেটি ভেঙে ফেলা হয়েছে এবং তারা বলছেন যে শুধুমাত্র নির্মাণাধীন যে ভবন সেগুলো কিন্তু তারা হাত দিচ্ছেন এবং এর পরপরে একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে যাতে করে যারা নকশা বহির্ভূতভাবে যে সমস্ত বিল্ডিং বছর পর বছর ধরে বসবাস করে আছেন তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। উত্তরা থেকে রাজুকের যে অভিযান চলছে সেই অভিযানের এই ছিল আমার সবশেষ। এবার বাণিজ্য সংবাদ।
কমিশনিংয়ের 1 বছর পরও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগের দেরির কারণে থমকে আছে জ্বালানি তেল পরিবহনের আধুনিক এ পদ্ধতির কার্যক্রম। জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ লাগতে পারে চলতি বছরেও, এমনটাই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট প্রস্তুত না হওয়ায় প্রাথমিক অবস্থায় ব্যবহার করা যাবে না এসপিএম এর পূর্ণ সক্ষমতায়ও। ফারুক ভাই রবিনের রিপোর্ট। দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। গভীর সমুদ্র থেকে 110 কিলোমিটার করে দুটি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এতে পরিবহনের সময় 10 থেকে 12 দিনের বদলে নেমে আসবে 48 ঘন্টায়। বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় এসপিএম এর পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনও অধরা এসপিএম এর সুফল। নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে। আগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে। এসপিএম এর মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে 45 লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল 15 লাখ মেট্রিক টনের। সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় এসপিএম এর ব্যবহার নিয়ে। এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা। ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। অ্যারাউন্ড 70% তো আমরা ধরেন ইউজ করতে পারবোই। ডিজেলের চাহিদা তো দেশে অনেক, সেক্ষেত্রে 45-এর জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো, ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে। অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারএলটা করা দরকার। 2015 সালে ডিপিপি তৈরির পর 2018 সালের ডিসেম্বরের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ। ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, প্রায় 8.5 কোটি টাকা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, কক্সবাজার। পরিচয় দেন এমবিবিএস ডাক্তার। একটি দুটি নয়, জ্বর, ক্যান্সার, সিজার, হার্ট সহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই, শুধু ডাক্তারই নন, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুরে সনদবিহীন অভিযোগ ওঠা এমবিবিএস ডাক্তার দাবিদার রেজাউল করিমের কথা। বরিশাল থেকে সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অনুসন্ধানের রিপোর্ট। এমবিবিএস প্যাডের ভিতরে কি হয়েছে দেখছো? রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই। বিল ধরান 1500 টাকা। প্যাডের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন। বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা, যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ এমবিবিএস সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে, এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এর কোনো ধরনের কোনো বৈধতা নেই এইসব প্রতিষ্ঠানে। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের নয়
একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। আমি একজন নার্স, অনেক আজে বাজে SMS করছে যেগুলো মুখে বলার মতো না। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে MBBS ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। আমি MBBS ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো BMDC কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐক্যমত্য কমিশনের প্রধান লক্ষ্য জানালেন আলী রিয়াজ। সংস্কার নিয়ে দলের অবস্থান জানাতে খেলাফতে মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক। এবং বিশেষ BCS এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ দেওয়া হবে 2000 চিকিৎসক জানালেন উপদেষ্টা। রেলওয়ের 10টি হাসপাতাল আধুনিকায়নের সমঝোতা সই। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।